ভোট গ্রহণের ৩৯ ঘণ্টায় ফল আসেনি জাকসুর। এখনো ৯ হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি। ত্রুটিপূর্ণ ব্যবস্থার দায় নিয়ে সরলেন ইসি মাফরুহি সাত্তার। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আহ্বান সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতির অনুমোদন। দায়িত্ব নিয়ে ৫ মার্চ নির্বাচনের ঘোষণা সুশীল কার্কির। এবং প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে আজ আবার মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানি বৃথা। শুরুতেই জানাবো জাকসু নির্বাচনের খবর। লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণের ৩৯ ঘণ্টায়ও ফল আসেনি জাকসুর। এখনও ৯টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি। শেষ হয়েছে ১২টির। এ নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র ও ফরহাদ বিন্নুর। আমরা শুরুতেই অভ্রর কাছে যাব। অভ্র, জাকসুর কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকিগুলোর অগ্রগতি কতটা জানাবেন? এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক সিনেট ভবনে, যেখানে কিনা হচ্ছে ভোট গণনার কাজ চলছে। আপনি জানেন যে সানি নানা নাটকীয়তা কিন্তু দেখেছি আমরা এই যে জাকসু নির্বাচনে। সেখানে কিন্তু হচ্ছে কথা ছিল যে খুব তাড়াতাড়ি, মানে হচ্ছে শুক্রবারেই হচ্ছে নানাভাবেই বলা হয়েছে যে ভোটের রেজাল্ট সেটা আমরা জানতে পারবো। তবে আপনি বলছিলেন যে ২৯ ঘন্টা, বলা চলে যে দুই দিন পার হওয়ার পরেও কিন্তু আমরা লক্ষ্য করিনি এখনো পর্যন্ত ভোট গ্রহণ কখন শেষ হবে সেটাও আমাদের জানানো হয়নি। তার পাশাপাশি এই যে নির্বাচনের ফলাফল সেটি কিন্তু হচ্ছে আমরা কখন জানতে পারবো সেটা কিন্তু হচ্ছে আমরা জানতে পারিনি। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, সকালে কিন্তু যেই রাতে জনবল যতখানি ছিল ততখানি কিন্তু এখন পর্যন্ত আমরা কমেছে সেটি আমরা লক্ষ্য করেছি। আর এখনো কিন্তু ভোট গণনা চলছে। এখানে এলইডি সংখ্যা 4টি আছে। সেখানে কিন্তু আমরা নিয়মিতই লক্ষ্য করছি যে এই যে পুরো যেই ভোট গণনা, সেই গণনা কিন্তু হচ্ছে বলাই চলে যে 21টি হলের যে ভোট গণনা সেখানে কিন্তু হচ্ছে 12টি সম্পূর্ণ হয়েছে। সেখানে হল সংসদ নির্বাচনের কিন্তু হচ্ছে 19টি হল সংসদের ফলাফল কিন্তু হচ্ছে হাতে এসেছে। তবে তারা কিন্তু হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা দেয়নি। বলাই চলে যে আরও দুটি যখন হল সংসদের ফলাফল সেটি যখন আসবে তখন হয়তো বা আনুষ্ঠানিক ঘোষণা দিবে। তবে এই মুহূর্তে কিন্তু যেই জাকসু কেন্দ্রীয় সংসদ, সেখানে কিন্তু এখন পর্যন্ত বাকি আছে ঠিক 9টি যে ফলাফল সেটি কিন্তু এখনো বাকি আছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভোট গণনা কিন্তু হচ্ছে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকেই গণনা শুরু হয়। এর আগে কিন্তু হল সংসদের ভোট গণনা শুরু হয়েছিল। জাকসু নির্বাচনে কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার প্রথম ধাপে 9টি হলের গণনা হয়। এর পরবর্তী কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছিল সেগুলো হচ্ছে সুফিয়া কামাল হলের এবং তার পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল এবং ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল সহ আরও বেশ কয়েকটি হলের কিন্তু হচ্ছে এই যে হল সংসদের গণনা কিন্তু চলছিল। এবং তার পাশাপাশি এগুলো কিন্তু হল সংসদের পাশাপাশি ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ আছে সেই সংসদে কিন্তু হচ্ছে এই ফলগুলো গণনার কাজ আমরা চলতে লক্ষ্য করেছি। তার পাশাপাশি আমরা দেখেছি নানা নাটকীয়তা। এই যে আজকের দিন সহ বলাই চলে যে ভোট গ্রহণ সহ তৃতীয়
তৃতীয় দিনের মতো কিন্তু হচ্ছে আজকে। তবে ভোট গণনার কাজ চলছে দ্বিতীয় দিনের মতো। মাঝে কিন্তু হচ্ছে মাঝে মাঝে কিন্তু হচ্ছে বন্ধ ছিল নানা কারণে। আমরা দেখেছি একজন শিক্ষক তিনি কিন্তু হচ্ছে শিক্ষিকা তিনি কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করেছে। এর পাশাপাশি কিন্তু আমরা এই যে একজন যিনি কিনা হচ্ছে নির্বাচন কমিশনের সদস্য তাকেও আমরা লক্ষ্য করেছি তিনি কিন্তু হচ্ছে তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে জাকসু নির্বাচন সেই জাকসু নির্বাচনের কিন্তু হচ্ছে নাটকীয়তা আদতে কখন গিয়ে শেষ হবে কিংবা কখন ফলাফল দেওয়া হবে সেই ব্যাপারেও কিন্তু হচ্ছে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যেভাবে গণনা আগাচ্ছে সেভাবে কিন্তু বলাই চলে দুপুরের মধ্যে আমরা ফলাফল পেতে পারি। এই ছিল আমার কাছে সর্বশেষ সানি। এ নিয়ে আরও জানাতে আরেক সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা তার কাছে জানতে চাইব যে ফরহাদ, দীর্ঘ সময় ধরে ভোট গণনা নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? সানি, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তো মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ আমরা একদিকে দেখছি যে তারা শঙ্কা প্রকাশ করছেন যে এত বিলম্ব হচ্ছে, এতে করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ 3 দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে সেটি নিয়ে কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের কোনো কমতি নেই শিক্ষার্থীদের মধ্যে। কারণ আমরা যদি বলি, সারা রাত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই সিনেট ভবনের বাইরে অপেক্ষা করেছে। তারা ভেবেছিল যে রাতেই হয়তো ফলাফল ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন, কিন্তু রাতে ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। আমরা জানি যে এখন পর্যন্ত 12টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে, আরও বাকিগুলো বাকি রয়েছে, সেগুলোর কাজ এখনও চলমান রয়েছে। এছাড়া আমরা গতকাল যে পরিস্থিতিটি দেখেছিলাম সেটি হলো যে বিকেল নাগাদ কিন্তু হল সংসদের যে ভোটগুলো সেগুলো গণনা করা হয়ে গিয়েছিল। এরপরে কিছু সময় স্থগিত রাখা হয়েছিল। তারপরে স্থগিত যখন বিকেলে রাখা হলো ভোট গণনাকে, এরপরই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রছাত্রীরা কিন্তু তারা এসে এই সিনেট ভবনে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে। জাকসু বানচালের ষড়যন্ত্র যদি কেউ করে থাকে সেটিকে তারা প্রতিহত করবে, এমন স্লোগান কিন্তু তারা দফায় দফায় এখানে দিয়েছে আমরা দেখেছি। এরপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা নাগাদ আবার সেই ভোট গণনা শুরু হয় কেন্দ্রীয় সংসদের। এরপরই আমরা দেখেছি যে আরও একজন শিক্ষক, যিনি বিএনপি পন্থী শিক্ষক হিসেবে পরিচিত, তিনি নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তিনি সরে গিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল যেমন নির্বাচন থেকে তারা সরে গিয়েছে, বাম সংগঠনগুলো সরে গিয়েছে, কিন্তু একই সঙ্গে এখানে কিন্তু আরও অনেকগুলো সংগঠনও আমরা দেখেছি, যেমন স্বতন্ত্র সহ ইসলামী ছাত্র শিবির এবং আমরা দেখেছি যে বাকছার সমর্থিত যারা প্রার্থী তারা কিন্তু রয়েছেন। তারা বলছেন এই যেই শিক্ষক এই পদত্যাগ করলো নির্বাচন কমিশন থেকে, যেখানে একজন শিক্ষক মারা গিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যেখানে তারই সহকর্মীরা দীর্ঘ সময় রাত জেগে নির্বাচনের যে ভোট সেটি গণনা করছেন বিরামহীনভাবে, সেখানে এরকম দায়িত্ব জ্ঞানহীন এবং যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়ার মতো একটি ঘটনা সেই শিক্ষক করেছেন, সেটি তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন যে এটি আসলে জাকসু নির্বাচন এর ফলাফলকে বানচাল করবারই তাদের একটি ষড়যন্ত্র। তো আরেকটি বিষয় একটু বলতে চাই সানি, যে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরো রাত জেগে দেখেছি যে বিভিন্ন স্থানে যেহেতু শিক্ষার্থীরা রাতে হলের বাইরে অবস্থান নিয়ে এখানে সিনেট ভবনে ছিল, সেজন্য নিরাপত্তার একটি বিষয় ছিল, ছাত্রছাত্রী উভয়ই যেহেতু ছিল। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং মোতায়েন ছিল এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং আরেকটি বিষয় বলে আসলে শেষ করতে চাই যে আমরা যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা যদিও বিভিন্ন সময়ের কথা বলেছেন যে নির্বাচন এর ভোট গণনা অমুক সময় শেষ হবে, কিন্তু সেটি 2 রাত পেরিয়ে আজকে দ্বিতীয় দিনে একেবারে এখনো ভোট গণনা চলছে। তবে তারা বলছেন যে দুপুর নাগাদ তাদের সমস্ত ভোট গণনা হয়তো শেষ করা হবে। তো এটি তাদের প্রত্যাশা। তো এই ছিল সানি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী শাহাদাত অভ্র ও ফরহাদ বিন নূর।
শুক্রবার রাতে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে সাংবাদিকদের জানান, নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশাসনকে জানালেও লাভ হয়নি। বলেন, কোনো রাজনৈতিক চাপে নতি স্বীকার করেননি তিনি। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। এদিকে জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফিরদাউস আল হাসান বলেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপি পন্থী শিক্ষক, তাকে নির্বাচনের দায় দায়িত্ব নিতে হবে। আরও বলেন, নির্বাচন কমিশনারের পদত্যাগ মেনে নেবেন না তারা। 12 সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রশাসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে, সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে, সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে। এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সদ্য অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মডেল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসুতে কিছু বিচ্যুতি ও জাকসুতে নির্বাচন অব্যবস্থাপনা থাকলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে মত বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের স্বচ্ছতা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তারা। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। ডাকসু নির্বাচনকে ধরা হয়েছিল ফেব্রুয়ারিতে হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অ্যাসিড টেস্ট। শুধু ডাকসুই নয়, সদ্য অনুষ্ঠিত জাকসু ও আসন্ন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও এই পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 1.5 দশক ভোটাধিকার বঞ্চিত সাধারণ ভোটারদের নজরও ছিল ডাকসু ও জাকসুর দিকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে দাবি উঠেছিল নির্বাচনকালীন সরকারের। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দুটি ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছতা নিয়েই শেষ হয়েছে। তবুও প্রশ্ন, একটি সুষ্ঠু নির্বাচনের পথ কতটা উতরানো গেল? দমবদ্ধ পরিবেশ থেকে যখনই ডক্টর ইউনূস এসে দায়িত্ব নিয়েছেন, সবাই এটা আশার আলো দেখেছে। এখন তারা আস্থা রেখেছে যে ডক্টর ইউনূস যখন একটা ইলেকশন ঘোষণা করেছেন বা একটা ইলেকশন যখন হবে, তখন তারা মোটামুটি প্রস্তুত যে হ্যাঁ ভোট দিব, এবং তাদের একটা আস্থা তৈরি হয়েছে। এখন ইলেকশন আসলে, বিশেষ করে এই প্রথম দুটো ইলেকশন ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন, এটা যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এবং এটার বিরুদ্ধে ওরকমভাবে কোনো কমপ্লেনও আসে নাই, সুতরাং আমাদের প্রান্তিক জনগণের সবারই মনে একটা ভরসা তৈরি হয়েছে যে ইলেকশন হয়তো সুন্দরভাবেই হবে। আমরা কিভাবে অংশীজনের কাছে পৌঁছেছি এবং একটা নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যে অন্তঃস্থ অংশীজন এবং বহিস্থ অংশীজন, অন্তঃস্থ অংশীজন তো আমাদের এখানে আপনারা জানেন, শিক্ষার্থী, কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের যারা আছেন, কিন্তু বহিস্থ অংশীজনও তো কম না, রাজনৈতিক দল, রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই দুয়ের মধ্যে যে একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই সমন্বয়টা করা সম্ভব, সেটা তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অনুসরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভাবনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা ছিল বলে জানান সদ্য অনুষ্ঠিত ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. শামীম রেজা। এই নির্বাচনকে তিনি ব্যাখ্যা করছেন জাতীয় নির্বাচনের মাইক্রো মডেল হিসেবে। জাতি একটা নির্বাচনের মডেল দেখতে চাই। আমরা মনে করি না যে আমাদের নির্বাচনটাই পুরোপুরি প্রতিফলিত হতে হবে জাতীয় নির্বাচনের কাঠামোতে। জাতীয় নির্বাচন তো অনেক বড় আয়োজন, নির্বাচন কমিশন আছে, সচিবালয় আছে, দশকের পর দশক তারা নির্বাচন করেন। যখন নির্বাচন অনুষ্ঠিত হয়
সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রত্যেকে তার সঙ্গে যুক্ত হন, আইন শৃঙ্খলা সহ। আপনি জানেন যে বিপুল আয়োজন, আমাদের তো সে আয়োজন নাই, কিন্তু আমরা জাতির এই প্রত্যাশাটাকে গ্রহণ করেছি। পুরো 18 কোটি মানুষের যে দৃষ্টি আমাদের দিকে, সেটা আমরা তো কাঠামোগতভাবে হয়তো সেটা উত্তর দিতে পারবো না, কিন্তু একটা মডেল হিসাবে, একটা মাইক্রো মডেল হিসাবে আমার মনে হয় যে আমরা এই শতচাপের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দিতে। ডাকসু ও জাকসুর এমন সাফল্যের পর জাতীয় নির্বাচনে অংশ নেয়া ভোটাররাও সরকারের উপর ভরসা পাবেন বলে মনে করছেন অধ্যাপক জিন্নাতারা নাজনীন। ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তিনি। 16 বছরে যে আমাদের ইনস্টিটিউট তো সবই ধ্বংস হয়ে গেছে, এখন এইটুকু সময়ের মধ্যে ইনস্টিটিউট ওইভাবে তৈরি করাও সম্ভব না। সেক্ষেত্রে মানে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যদি মডেল হিসাবে নেওয়া হয়, এখানে কিভাবে কাজ হয়েছে, এবং ইচ্ছা করলে এখান থেকেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকেও ওখানে মানে যদি নেওয়া হয়, আমার মনে হয় যে ইলেকশন পুরো প্রসেসটাই ভালো হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত অংশীজনরা আন্তরিক হলে ও প্রার্থীদের আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারলেই জাতীয় নির্বাচনেও এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ার সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত হাজার হাজার অটোরিকশা। লাইসেন্স ও প্রশিক্ষণ ছাড়াই বেপরোয়াভাবে চলছে এসব যান। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার সাধারণ মানুষের ভোগান্তি। তবে লাইসেন্সবিহীন অবৈধ যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মেজবা উদ্দিন পলাশের তথ্য ও আব্দুল আলিমের ছবিতে বিস্তারিত। কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ব্যাটারি চালিত এসব অটোরিকশা চলাচলে নেই নিয়ম নীতির কোনো বালাই। বেপরোয়া গতিতে চলছে অবৈধ এসব যান। একই চিত্র শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায়, যে কারণে প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। চালকদের নেই কোনো বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ, যে কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আগে জব করতাম, জব ভালো লাগে না, তাই গাড়ি চালাচ্ছি। আমার প্রশিক্ষণ আছে, আমি ধরেন 30 বছর গাড়ি চালাই। বিগত বছরগুলো থেকে তুলনামূলক আস্তে আস্তে অনেক বৃদ্ধি পাচ্ছে। যেমন এখন আমরা দেখতে পাই রাস্তায় হাঁটার জায়গা নাই, অতি দ্রুত গতিতে অনেক অটো রিক্সা চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, অনেক প্রাণহানি ঘটছে। কিভাবে এত অটো এই শহরে চলতেছে এবং প্রশাসন কেন নীরব, এটা আসলে আমাদের কাছে একটা প্রশ্নই থেকে যাচ্ছে। আমাদের পৌরসভাতে লাইসেন্স সারা 3000, গতবার কিন্তু 500 লাইসেন্সও যায়নি আমার মতে। গাড়ি ধরেন 12,000 11,000 উপরে গাড়ি চলে। এই যে বাইরের থেকে গাড়িগুলো আসে, আমার শহরের লোক আজ 4 বছর, এদের আমার হাতে কিন্তু আমার লাইসেন্স করা। যত্রতত্র যানজটের সৃষ্টি করে অদক্ষ চালকরা ঝুঁকির মুখে ফেলছেন পথচারীদের। এসব অটোরিকশা নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির দাবি নিরাপদ সড়ক চাই সংগঠনের। সর্বোচ্চ 3000 পর্যন্ত অটো লাইসেন্স দেওয়ার কথা পৌরসভাকে, কিন্তু সেখানে অনলি 400 লাইসেন্স রয়েছে, লাইসেন্স হোল্ডার অটো রয়েছে, বাকি সব অটো অবৈধভাবে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে, তবে খুব শিগগিরই আরও জোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লাইসেন্স পরিদর্শক। যারা অটো চালক আছেন তারা লাইসেন্স রিনিউ না করার কারণে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। এটা আমাদের প্রশাসক মহোদয় এই বিষয়ে খুবই স্ট্রিক্ট, এবং তার নির্দেশক্রমেই আমরা কয়েকবার গাড়ি ধরেছি এবং ব্যবস্থাও নিয়েছি। এদিকে জেলা প্রশাসক বলছেন সড়কে লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল সম্পূর্ণ অবৈধ। দ্রুতই এ ব্যাপারে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুষ্টিয়ার মতো একটি জনবহুল শহর এবং একটি পুরানো শহর, এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই শহরগুলোতে কিন্তু এটি একটি আসলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার তথ্য অনুযায়ী শহরে বৈধ অটোরিকশা মাত্র 464টি, অথচ প্রতিদিন চলে 10 থেকে 12 হাজারের বেশি অটোরিকশা। এখন কুষ্টিয়া। সারা দেশের মতো সিলেটেও প্রতি বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে ডায়াবেটিসের আক্রান্ত শিশুদের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন এ রোগে শুধু শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিশুরা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবেও সক্রিয়তার বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের। অনিল পালের ক্যামেরায় সন্দীপ শুভর প্রতিবেদন। তানিয়া বেগম মাত্র 15 বছর বয়সে যার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস।
মানসিক ও শারীরিকভাবে এখন অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত তানিয়ার পরিবারের অভিভাবকরাও। ডাক্তার নিজে সব হইসই, হওয়া বাদে পরীক্ষা টান দিছই, দেওয়া বাদে পরীক্ষা করছই, পরীক্ষা হইয়া তো ধরা পড়ছে ডায়াবেটিস। অপারেশন করে ঔষধ খাওয়াইছি, ঔষধ তো এখন বাচ্চার বয়স কম, এর গতিকে ডায়াবেটিস হয়ে গেছে। শুধু তানিয়া একা নন, গত কয়েক বছরে সিলেটে শিশু কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিজের সবসময় খালি মাঞ্জার থাকতাম, টিফান থাকতাম, কি ডায়াবেটিস করি আমরা মনও থাকতো, লক্ষ্যও করতাম না। ঘুমাইলে সকাল উঠে ওখানে খাওয়া বাড়ি ধরে আর উবাই লিখবার ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। এই ওবেসিটিটাই বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পিছনে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। টাইপ 2 হচ্ছে যাদের ধরেন কোনো এক্সারসাইজ কম করে, একটু স্থূল, ওভারওয়েট, এদের ক্ষেত্রে টাইপ 2 প্রবণতাটা বেশি আর কি বাচ্চাদের মধ্যে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা যেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত না হয় সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানসিক সমস্যা হলে কেউ আসলে চিকিৎসকের কাছে যেতে চায় না, চিকিৎসকের কাছে যেতে চায় না, কারণ আশেপাশের লোকজন যদি জানে যে তারা মানসিক রোগের চিকিৎসায় গেছে তাহলে সেই ক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা ডায়াবেটিক জাতীয় অসুখের ক্ষেত্রেও অনেক ধরনের এরকম সামাজিক স্টিগমা তৈরি হতে পারে। নিয়ম মেনে না চলে তাহলে তো লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে বাড়িতে মানুষরা আসলে বুঝে না যে কীভাবে মেনে চলতে হবে, এটা থেকে অন্য সমস্যা হয়, তখন ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি নিয়ম মেনে চলে বা সব কিছুর আমরা যেরকম গাইডলাইন দিয়ে মেনে চলে তাহলে বাচ্চা সুস্থ থাকবে। চিকিৎসকদের মতে কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা বাড়ানো এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করলে ভয়াবহ এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। সন্দীপন শুভ, এখন সিলেট। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সারা দেশে। জেলায় প্রতি বছর উৎপাদন হয় কয়েক লাখ টন আম। আগে সব আম কেবল হাট বাজারে বিক্রি হলেও বর্তমানে বেড়েছে অনলাইনে বিক্রির পরিমাণ। গেল 2 মাসে জেলায় অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। এতে চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও ঘরে বসেই পাচ্ছেন সতেজ আম। জেলার তরুণ উদ্যোক্তাদের অনলাইনে আম বিক্রির বিষয়ে নানা প্রশিক্ষণও দিচ্ছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বাজার মূল্যের থেকে একটু বেশি রাখি, কারণ আমরা আপনাদেরকে শতভাগ নিরাপদ আমরা কিন্তু বাছাই করে পৌঁছাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাবিবুর রহমান 2005 সাল থেকে আম চাষের সঙ্গে জড়িত তিনি। আগে হাট বাজারে আম বিক্রি হলেও সময়ের পরিবর্তনে বর্তমান অনলাইনে আম বিক্রি করছেন তিনি। মূলত 2013 সালে চাঁপাই শপ নামে ফেসবুক পেজ খুলে আম বিক্রি শুরু করেন। বর্তমানে দিনে অন্তত 1 লাখ টাকার আম বিক্রি করছেন হাবিবুর রহমান। আমরা ফেসবুকের মাধ্যমে মূলত প্রচার প্রচারণা চালাই, এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়ে থাকি। এই পর্যন্ত আমার যদি হিসাব দেই, আমি প্রায় 500 মেট্রিক টন আম সারা দেশের উদ্দেশ্যে নিরাপদ আমগুলো কিন্তু সরবরাহ করেছি। শুধু হাবিবুর নয়, জেলায় 2 শতাধিক তরুণ উদ্যোক্তা এই মুহূর্তে অনলাইনে আম ব্যবসার সঙ্গে জড়িত। কর্মসংস্থান হচ্ছে শত শত মানুষের, এমনকি বাড়িতে বসে অনলাইনে আম বিক্রি করছেন নারীরাও। আমাদের এখন পার ডে আম যাচ্ছে, আজকে আম যাবে মোটামুটি 3 টন। এখন আমরা আমটাকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, যে গ্রাহক এই আমটা নিবে সে দেখে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমটা হচ্ছে 50% মতো, 50% হচ্ছে পয়েন্ট ডেলিভারি হয়। তো এইটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ। সংশ্লিষ্টরা বলছেন ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্সের মাধ্যমে গেল 2 মাসে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। তাই এই খাতকে এগিয়ে নিতে নানা প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিগত কয়েক বছর ধরে ই-কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 2000 তরুণ উদ্যোক্তা এই পেশার সাথে জড়িত। তারা মূলত সিজনালে আমের ব্যবসা করে থাকে। বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যাদেরকে আমরা রপ্তানিযোগ্য এবং নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। এই আমগুলো তারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে তারা বিক্রি করে, তারা স্থানীয় বাজারের চাইতে বেশি মূল্যে বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে।
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ। ঝালকাঠিতে বেড়েছে মাছের দাম, প্রকারভেদে প্রতি কেজি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, মাছের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। সমুদ্র এবং স্থানীয় নদ নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়া এবং চাষের মাছের উৎপাদন সময় হওয়ায় রেণু থেকে পুনঃ উৎপাদনের সময়কাল চলছে। এই কারণে কিন্তু বাজারে চাষের মাছের সরবরাহ একেবারেই নেই বললেই চলে। এ কারণে অন্যান্য মাছের দাম কিছুটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে যদি বলি, প্রতি কেজি মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এই হঠাৎ করে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তারা বলছেন আসলে নিয়মিত বাজার মনিটরিং হওয়া দরকার, তাহলে মাছের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। আর ব্যবসায়ীরা বলছেন আসলে মাছের দাম কিছুটা ওঠানামার মধ্যেই থাকে, আর সরবরাহ কমায় মাছ তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজকের বাজারে বিক্রি হচ্ছে আমি এমন কিছু মাছের দাম জানিয়ে দিচ্ছি। ইলিশ মাছের কথা যদি বলি, ছোট সাইজের ইলিশ মাছ আজকের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে 600 টাকা কেজি, এবং 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিনতে পাওয়া যাচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি দরে। আর সবচেয়ে বাজারে বেশি যে মাছটি কিনতে পাওয়া যায় বা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই পাঙ্গাস মাছও কিন্তু সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়েছে। আজকের বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। রুই মাছ একই অবস্থা, সেটিও 350 থেকে আকার বেঁধে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পোয়া মাছ বিক্রি হচ্ছে আকার বেঁধে 400 থেকে 500 টাকায়। তুলার ডাটি নামে যে মাছটি পরিচিত, সেটিও কিন্তু 450 বা 60 টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা, এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আর সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 700 থেকে 1100 টাকা কেজি দরে। আগামী 11 অক্টোবর কিন্তু সমুদ্রে ইলিশের প্রজনন নিরাপদ করতে কিন্তু মাছ ধরা বন্ধ থাকবে। সে সময় কিন্তু সমুদ্রে অন্যান্য মাছ ধরাও একেবারে বন্ধ থাকবে। তখন কিন্তু বাজারে মাছের সংকট বাড়বে, তখন মাছের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। সমুদ্রের এই নিষেধাজ্ঞা উঠে গেলে এবং বাজারে যখন চাষের মাছের সরবরাহ বাড়বে, তখন মাছের দাম কমতে পারবে। সেক্ষেত্রে আসলে আগামীতে 2 থেকে 3 মাস সময় কিন্তু মাছের দাম একেবারে ঊর্ধ্বমুখী থাকবে, এমনটি জানিয়েছেন স্থানীয় মাছ বাজার ব্যবসায়ীরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সানি, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের পদে শপথ গ্রহণের পর বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সুশীলা কার্কি। নেপাল নিউজ দাবি করছে, অন্তর্বর্তী সরকার প্রধানের প্রস্তাবে তাৎক্ষণিক অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি আগামী বছরের মার্চের 5 তারিখ সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান। নতুন সরকারকে প্রধানকে অভিনন্দন জানিয়েছে ভারত। এদিকে নতুন সরকার প্রধান শপথ গ্রহণের পরও কিছুটা হলেও স্বস্তিতে রাজধানীর কাঠমান্ডুর বাসিন্দারা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। বিচার বিভাগ থেকে অবসর নিয়েছিলেন আরও 8 বছর আগে। দেশের ক্রান্তিকালে আবারও ফিরে এলেন। হিমালয় কন্যা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইতিহাস গড়লেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরপরই 5 মার্চ নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাশাপাশি আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যম নেপাল নিউজে বলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুশীলার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এর আগে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা দাবি করেন, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ সরকার প্রধানের দায়িত্ব নিলে সংবিধান অনুসারে সংসদ ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর শুরু থেকেই নেপালে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সরকারের প্রতিনিধি পরিষদ ভেঙে নতুন সরকার প্রধানকে দায়িত্ব দিতে হবে। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করছে নেপালের বার অ্যাসোসিয়েশন। এদিকে নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে নয়াদিল্লি। পাশাপাশি শুক্রবার থেকে স্বাভাবিক হয়েছে নেপাল ভারত সীমান্তে বাণিজ্য পরিস্থিতি।
গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ডাক দিয়েছিল হামি নেপাল নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা শপথ নেয়ার পর সামাজিক মাধ্যমে সাফল্য উদযাপন করতে দেখা গেছে তাদের। পাশাপাশি গেল 3 দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করার পর অবশেষে শান্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুতে। এদিকে গণ আন্দোলনের রেশ কাটলেও এখনও নিরাপত্তা সংকট কাটেনি নেপালে। গেল কয়েকদিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় 13,500 জন কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে কিছু কয়েদিকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত 268টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পোল্যান্ডে ড্রোন আক্রমণের পর ন্যাটো সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুশ জ্যাপাট নামে সামরিক মহড়া শুরু করায় উত্তেজনা আরও বেড়েছে। এটিকে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিবেচনা নিয়ে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। তবে ক্রেমলিন বলছে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয়, কেবল সেনাদের দক্ষতা বাড়াতে আগে থেকেই এই মহড়া চালিয়ে আসছে তারা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি পোল্যান্ডে চালানো ড্রোন হামলার জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাট 2025। মহড়ায় ব্যবহার করা হচ্ছে পারমাণবিক সাবমেরিন, মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব অস্ত্র। পোল্যান্ডে ড্রোন হামলার পর ন্যাটো সীমান্ত এলাকায় জল, স্থল ও আকাশপথে একযোগে চলছে এই মহড়া। এমন পরিস্থিতিতে এটিকে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, যার কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেশটি। এরই মধ্যে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। Dziś o 24 zamknęliśmy ruch na granicy polsko-białoruskiej. Jest to związane z rozpoczynającymi się, ale tak naprawdę trwającymi manewrami Zapad. Manewrami, które wymierzone są wprost. যদিও ক্রেমলিন বলছে পোল্যান্ডের আকাশসীমায় তাদের ড্রোন অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ার আগেই এই মহড়ার পরিকল্পনা ছিল তাদের, আর এই মহড়ার উদ্দেশ্য কেবল তাদের সেনাদের দক্ষতা বাড়ানো। Приграничных стран в нормальных условиях конструктивного, мирного и дружеского сосуществования представители соседних стран всегда имеют возможность наблюдать за этими учениями. ন্যাটো ও রাশিয়ার মধ্যে এই চলমান উত্তেজনার মধ্যেই জাপাট মহড়ায় যোগ দিতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর 65 সদস্যের একটি দল। এতে স্থলবাহিনীর 57, বিমান বাহিনীর 7 এবং নৌবাহিনীর 1 সদস্য রয়েছেন। 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে আলোচিত জাপাট মহড়া। ইউরোপের সঙ্গে রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় যৌথ সামরিক এই মহড়া জাপাট নামে পরিচিত, আর রুশ ভাষায় পশ্চিমকে বলা হয় জাপাট। সোভিয়েত ইউনিয়নের সময় প্রথম শুরু হয়েছিল জাপাট নামে এই মহড়া। এরপর বিভিন্ন সময় বিরতি দিয়ে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে রাশিয়া ও বেলারুশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন বলছে বিদেশি সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। বেড়েছে জোরপূর্বক শ্রম, বন্ধ হয়েছে নাগরিক স্বাধীনতা। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম তন্নি। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে নিপীড়িত রাষ্ট্রগুলোর একটি, যেখানে পোশাক পরিধান, উৎসব পালন বা কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে রাষ্ট্রীয় নীতি, আর এসব নিয়ম ভাঙলে পেতে হয় কঠোর শাস্তি। গেল 10 বছরে উত্তর কোরীয় সরকার জনগণের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কর্মসংস্থান, বাকস্বাধীনতা, এমনকি বেঁচে থাকাটাও সেখানে নিয়ন্ত্রিত। জাতিসংঘ প্রকাশিত নতুন এক প্রতিবেদন বলছে কিম জং উনের শাসন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিদেশি টিভি সিরিজ দেখা কিংবা শেয়ার করাও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। রিপোর্টে আরও বলা হয় 2015 সালের পর 6টি নতুন আইন কার্যকর হয়েছে, যার মধ্যে আরও নানা অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। এছাড়াও শিশু, এতিম ও দরিদ্র পরিবারের সদস্যদের নির্মাণ, খনন, এমনকি সামরিক প্রশিক্ষণের মতো কঠিন শ্রমে জোর করে নিয়োগ করছে সরকার। করোনা মহামারীর পর থেকেই দেশটিতে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। অনেকেই বলছেন দিনে 3 বেলা খাওয়াও এখন বিলাসিতা। একই সঙ্গে বন্ধ হয়েছে ছোট ছোট বাজার। সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দেশ থেকে পালানোর পথও বন্ধ করে দিয়েছে সরকার।
জাতিসংঘ বলছে উত্তর কোরিয়ার এই পরিস্থিতিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিত, তবে চীন ও রাশিয়ার সমর্থন না পেলে তা সম্ভব নয়। এদিকে সম্প্রতি চীনের সামরিক কুচকাওয়াজে কিমের পাশে চীনা ও রুশ প্রেসিডেন্টের দাঁড়িয়ে থাকা এই নিপীড়নের প্রতি তাদের নীরব সমর্থনেরই ইঙ্গিত দেয়। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে টিম বাংলাদেশ। সুপার 4 নিশ্চিত করতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথে নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ। বিস্তারিত ফারহান হিসানের প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যে কোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘসিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টি-20 ফরম্যাটে 20 বারের দেখায় শ্রীলঙ্কার 12 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। এর মাঝে নিরপেক্ষ ভিন্নতে শ্রীলঙ্কার 3 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 1টিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম সাকিবের। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। প্রতিপক্ষ যেই হোক, সব ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই, আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে আশ্বিনের তির্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম, বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজের সেরা খেলাটা উপহার দিতে চান তারা। এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুই দল। ফারহান ইহসান, এখন ঢাকা। টি-20তে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো 300 স্কোর গড়ল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-20তে নতুন ইতিহাস রচনা করেছে ইংলিশরা। ফিল সল্টের 60 বলে 141 ও জস বাটলারের 30 বলে 83 রানে মাত্র 12.2 ওভারে 200 পার করে ইংলিশরা। শেষ দিকে বেথেলের 14 বলে 26 ও ব্রুকের 21 বলে 41 রানের ক্যামিও ইনিংস 304 রানের রেকর্ড ইনিংস করে ইংলিশরা। প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে দ্রুততম মাত্র 39 বলে সেঞ্চুরির কীর্তি করেন সল্ট। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে খরচে বোলার ছিলেন কাগিসো রাবাদা, 4 ওভারে দিয়েছেন 70 রান। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভোট গ্রহণের 40 ঘন্টায় ফল আসেনি চাকসুর। এখনও 7 হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি। ত্রুটিপূর্ণ ব্যবস্থার দায় নিয়ে সরলেন ইসি মাফরুহি সাত্তার। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। নেপালে অন্তর্বর্তী প্রধানের আহ্বানে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতির অনুমোদন। দায়িত্ব নিয়ে 5 মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কির। এবং প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ আবার মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।